আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি 2 দিন আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন থেকে ব্যাটের বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে লাইভে কিছু ডিসকাস করব। ঠিক আছে, আজকে একটা টপিকস নিয়ে আলাপ করতেছি। আপনারা জানেন যে জানুয়ারি মাসের 9 তারিখ থেকে ব্যাটের কিছু হার চেঞ্জ হয়েছে। যেমন আগে ট্রেডিং ব্যাট ছিল 5%, এখন হয়েছে 7.5%। আর আগে যোগানদার ছিল 7.5%, এখন হচ্ছে 10%। এখন অনেকেই বলতেছেন তাহলে এটা কার্যকর কবে থেকে হবে। দেখেন, এনবিআর এর একটা ব্যাখ্যা আছে এসআরও নিয়ে, যে কোনো এসআরওতে যদি নির্দিষ্ট করে বলা না থাকে যে এই এসআরওটা কবে থেকে কার্যকর হবে, তাহলে এসআরওটা যেদিন থেকে জারি হয়েছে ওই দিন থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে, তাহলে আর আমরা তো জানি বাজেটে যখন বাজেটটা ডিক্লেয়ার হয়, যখন যেমন আজকে যদি বলা থাকে এই 15টার উপরে ব্যাট আসবে অথবা ব্যাটের হার চেঞ্জ হবে, তাহলে কিন্তু ওই দিন থেকে কার্যকর ধরে নিতে হয়। এটা হলো একটা। তাহলে আপনার যেদিন থেকে এসআরওটা আছে 9 তারিখ থেকে কার্যকর ধরে নিতে হবে। এমন একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আজকে থেকে প্রায় 4-5 দিন আগে আমি একটা কোম্পানির 3টা বিন আর কি এদের নতুন কাজ পাই আর কি। কাজ পাই, ভদ্রলোকের সাথে আমার কথা ছিল, আমি অভিজ্ঞতা বলতেছি এটা আপনারাও সতর্ক করার জন্য আর কি, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে না। যে উনি বললো যে এখন থেকে যেহেতু ট্রেডিং ব্যাট 5%-এর জায়গায় 7.5% হয়ে গেছে, তাহলে আমি এখন আর ওই ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করবো না, আমি রেয়াতে যাবো। এখন আপনার বিল অফ এন্ট্রি দিল আমাকে, দিয়ে বুঝাইতে বললো যে আসলে দেখেন তো আমার স্ট্যান্ডার্ড ভালো না ভালো। কারণ দেখেন, আপনি যদি 15% ভ্যাট দিয়ে প্রোডাক্টটা কিনতেন, এই 15%-এর উপরে আপনি সরি আপনি বিদেশ থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলেন, করার সময় আপনি 1 লাখ টাকা 15,000 টাকা কি ভ্যাট দিয়ে আসছেন এবং 5,000 টাকা এটি দিয়ে আসছেন, তাহলে আপনি কত দিচ্ছেন? 20,000। আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে 20,000 টাকায় কি 15% ভ্যাট রেয়াত নিতে পারবেন, আর 5,000 টাকা কি এটি সমন্বয় করতে পারবেন। কিন্তু ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করলে আপনি শুধু 5,000 টাকা সমন্বয় করতে পারবেন, এটির ভ্যাটটা কিন্তু সমন্বয় করতে পারবেন না। এটা হলো একটা। আর একটা দিকে নিয়ম হলো, দেখেন, আপনি যদি যোগানদার হিসেবে সাপ্লাই দেন, আপনি জানেন যে সেবা প্রদানকারী 15% হারে দিলে উৎসেগত ন্যাচার অনুযায়ী বিডিএস কাটিতে হইবে না। আর একটা হলো যাহা কিনেন তাহাই বেচেন, ওই লোক যদি 7.5% প্র্যাকটিস করে, হ্যাঁ, যেটা বর্তমানে এখন 10% হয়ে গেছে, তাহলে কিন্তু বিডিএস কাটতে হবে। এটা হলো একটা। এখন এই ভদ্রলোক যে 1 লাখ টাকার প্রোডাক্ট যদি 1 লাখ টাকা বিক্রি করে, তাহলে আগে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হইতো, তাহলে তাকে কিন্তু ট্রেজারি দেওয়া লাগতো না, সে অতিরিক্ত টাকার উপর ট্রেজারি দিত। কিন্তু বর্তমানে হইলো কি, এখন তো ব্যাট ট্রেডিং ব্যাট হয়ে গেছে 7.5%। তার মানে আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে 1 লাখ টাকা যদি বিক্রি করেন, 1 টাকা এডিশন না করেন, তাহলে আপনাকে কিন্তু আরো 2,500 টাকা ট্রেজারি দেওয়া লাগে। ঠিক আছে, এখন এটা হলো বর্তমান অবস্থা। এখন তাহলে এখন কিন্তু আর ট্রেডিং ব্যাটে কি আগের মজাটা নাই। এখন মজার একটা হলো, দেখেন আমি যেটা আবিষ্কার করলাম, ওনারা মালিক সমিতির মাধ্যমে কি রিটার্ন গুলি দেয়। আমি মালিক সমিতি দোষারোপ করতেছি না, ভালো, ওনারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য এটা করতেছে, ঠিক আছে। কিন্তু ওনারা কি করছে জানেন, দেখেন, আমি রিটার্ন গুলো হাতে নিয়ে দেখলাম 2019 সাল থেকে, যখন এটা সেটা চেক করার উদ্দেশ্যে, যে উনি প্রতি মাসে 3,000 টাকা করে ট্রেজারি দেয়। হ্যাঁ, এখন উনি সেল দেখা কত? আচ্ছা আপনি বলেন, 3,000 টাকা যদি আপনি ট্রেজারি দেন প্রতি মাসে 3,000 টাকা ভাগ 5x100, তাহলে আপনি কিন্তু 60,000 টাকা সেল দেখান, আর এই 60,000 টাকার উপরে কি 3,000 টাকা দেয়। এখন ওনার যে অ্যাডভাইজার, উনি আবার কি করছে, এই 60,000 টাকা সেল দেখা, 3,000 টাকা সেলস ব্যাট, আর ট্রেজারি করে 3,000 টাকা, আর এটির করে শুধু এটিটা লেখা দেখছে, কিন্তু কোনো ব্যালেন্সও টানে নাই এবং এটিটা পারচেজও দেখায় নাই। মানে এটির যেই মানে প্রোডাক্টটা কিনছে, এই বিল অফ এন্ট্রিটা কি পারচেজও দেখায় নাই, বিল অফ এন্ট্রিটা সেলও করে নাই। আচ্ছা, এখন মজার জিনিস হলো কি, তাহলে ওনার সেলস ব্যাট হচ্ছে 3,000, সেলস হচ্ছে 60,000, সেলস ব্যাট 3,000, ট্রেজারিতে 3,000 জমা দিচ্ছে। এটিটা শুধু ব্যালেন্স, কিন্তু সে 52-তেও ব্যালেন্স লেখে নাই, 65-তেও ব্যালেন্স লেখে না, মানে কোনোদিন ব্যালেন্স টানে নাই। এই লোকের রিটার্ন, আমি 3 বছরের রিটার্ন ওপেনিং ক্লোজিং টান দিলাম, তখন আমি দেখতে পেলাম এই লোকের প্রায় 1 কোটি টাকার মতো এটি জমা ছিল। এখন আপনি বলেন, ভ্যাটবি যদি তার এই কাগজগুলি নেয়, সবগুলি রিটার্ন নিয়ে বসার পরে যদি ওনারা টান দেয় যে এই 19 সাল থেকে এই পর্যন্ত কত টাকা বিল অফ এন্ট্রি আছে, আচ্ছা এটি উনি পাইলো, হ্যাঁ বুঝলাম এটি পাইলো। আচ্ছা আপনি মনে করেন, উদাহরণস্বরূপ ছোট করে বুঝি, ধরেন 10 লাখ টাকার এটি ওনার ব্যালেন্সে আছে। এখন আপনি বলেন, এই যে 9 তারিখের পরে এখন কি ট্রেডিং ব্যাটার 5% আছে? এই ভদ্রলোক যদি এই প্রোডাক্ট এটি যদি ওনার এগ্রিও করে, হ্যাঁ ঠিক আছে এটি আপনি পাবেন, এটি আপনার পাওনা আছে, এটা আপনি পাবেন, এখন আপনি এই প্রোডাক্ট আবার বিক্রি করেন, এখন বলেন তো ওটার ব্যাটারি 7.5 না? তাহলে এই যে 10 লাখ টাকার এটি উনি
20 লাখ 2 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করে ইম্পোর্ট করে কিন্তু 10 লাখ টাকা এটি ওনার ব্যালেন্সে জমছে। উনি কি 2 কোটি টাকা প্রোডাক্ট বিক্রি করছে? উনি তো বিক্রি করেন না, উনি তো প্রতি মাসে 3,000 টাকা করে ট্রেজারি দিচ্ছে। তাহলে এই ভদ্রলোককে এখন এই 2 কোটি টাকার প্রোডাক্ট যদি বিক্রি করতে যায়, তাহলে ওনাকে 15 লাখ টাকা, এডিশন বাদে দিলাম, এডিশন দরকার না, এডিশন পরে, তাহলে ওনাকে 7.5% 15 লাখ টাকা সেলস ব্যাট দিতে হয় কিনা বলেন? তাহলে এই সেলস ব্যাট যদি দেওয়া লাগে, ওনার এটি আছে কত? 10 লাখ। 20 কোটি টাকাতে 5% করে 10 লাখ আসে। তারপরেও কি ওনাকে 5 লাখ টাকা কি ট্রেজারি দেওয়া লাগে? এই যে আপনারা যে অনেকেই যে একটু ফি বাঁচাতে গিয়ে যে কাজগুলি করেন, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু আপনার বিপদ ডেকে আনতেছেন। এটা ইয়া। আর এনবিআর এর কোনো কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারাও এটা টার্গেট করতে পারেন যে আপনার এরকম কোন কোন আমদানিকারক যারা ফ্রেন্ড লিস্টে আছেন আর কি। আমি জাস্ট সরকারের আদর্শ সাথে বলতেছি যে যদি এরকম হয় যে হ্যাঁ আমার কোন কোন ক্লায়েন্ট এরকম 3,000 টাকা করে দেয়, উনি আসলে কমার্শিয়াল ইম্পোর্টার কিনা, উনি কি এইভাবে পার্সেস ব্যাটটা দেখাচ্ছে কিনা। শুনেন, সরকার ব্যাট হার বাড়ানোর, রাজস্ব বাড়ানোর জন্য ব্যাট হার নিয়ে কথা বলে, এটা ঠিক আছে, আমি এটা নিয়ে দ্বিমত করবো, ওনারা জ্ঞানী মানুষ। কিন্তু আমাদের অনেক জায়গায় আছে যেখানে আমরা সেলস ব্যাট বাড়িয়ে কিন্তু আমাদের কি রাজস্ব বৃদ্ধি করতে পারি। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক ইয়া বলি, আচ্ছা যাক, এটা যাক, ওটা এসব নিয়ে করার দরকার না, আমরা কাজের ইয়েতে আসি। তাহলে এই যে যারা যারা এখন এইভাবে কমার্শিয়াল ইম্পোর্টার কিন্তু কি করতেছেন, যে 3,000 টাকা করে ট্রেজারি দিতেছেন, পারচেজও দেখাচ্ছেন না, সেলস ব্যাটও দেখাচ্ছে না, তাহলে কি তারা কিন্তু বিপদ আছেন। এটা একটা জাস্ট আমি এই ভিডিওটা দেখলাম, এই মানে আমার এই ক্লায়েন্টের এই তথ্যগুলি যাচাই করতে চাই, আমি এখানে দেখলাম যে এখানে একটা রিস্ক ফ্যাক্টর তৈরি হচ্ছে। এই ভদ্রলোক কিন্তু 3,000 টাকা করে ট্রেজারি দিয়ে আসছে, সে কিন্তু কোনোদিন পারচেজ দেখায় নাই, মানে তার কিন্তু ইনপুটের কোনো এন্ট্রি তার রিটার্নে নাই। এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো তার এটিটা শুধু নিয়ে আসছে, কিন্তু এটি ব্যালেন্সটা নেই, তাহলে এটি কি উনি ইউজ করছে? করে নাই। তাহলে এইভাবে আসলে আপনি মাঝে মাঝে কিছু টাকার জন্য আপনি তাৎক্ষণিকভাবে হয়তো লাভবান হবেন, কিন্তু একসময় কি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা হলো একটা। তারপরে যে এখন ব্যাটুবে যদি আপনাকে ডাক দেয়, ডাক দিয়ে যদি বলে 3 বছরের খাতাপত্র নিয়ে আসে, ওনারা কোনো 6.3 ইস্যু করে না, হ্যাঁ, ওনারা কি কখনো ওই যে খাতাপত্র রাখে না, তাহলে এগুলিও কিন্তু একটা ইয়া। তাহলে মোটামুটি একটা ইয়া হইলো। আচ্ছা, তারপরে আরেক ভাই একটা প্রশ্ন করলো এরকম যে আমি এসআরওদের অব্যাহতিপ্রাপ্ত পণ্য আমদানি করি। আচ্ছা, এখন দেখেন এসআরওদের অব্যাহতিপ্রাপ্ত মানে ফলই ধরে নিলাম, আপনি ফল যদি বিক্রি করেন এসআরওদের অব্যাহতিপ্রাপ্ত, তাহলে কিন্তু ফলে কিন্তু ভ্যাট নাই। কিন্তু ওই এসআরওতে বলা আছে যে আপনি এই এসআরও সুবিধা পাইতে হলে আপনাকে কি খাতাপত্র রাখতে হবে, আপনাকে রিটার্ন জমা দিতে হবে, ঠিক আছে, আপনাকে শখ জমা দিতে হবে। হ্যাঁ, এখন আমাদের মধ্যে অনেকে ধারণা সৃষ্টি হয়েছে যে শখ কে দিতে হয়। দেখেন 2000 মূল্য সংযোগ কর সম্পদ শুল্ক বিধিমালা 2016-তে বিধি 21-এ বলা আছে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান শখ জমা দিবে না। আর 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা বলা আছে সেবা প্রদানকারীকে শখ দেওয়া লাগবে না, এছাড়া কিন্তু সবাইকে দেওয়া লাগবে। আপনি অব্যাহতি প্রাপ্ত পণ্যের ব্যবসা করেন, আপনি সে কি ইয়ার ব্যবসা করেন, কি বলে প্রথম তফসিলের পণ্যের ব্যবসা করেন, আপনাকে শখ দিতে তো নিষেধ করে নাই। হ্যাঁ, তো আপনি রেয়াত নেন না, আপনি ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করেন, আপনাকে শখ দিতে নিষেধ করে না। 2 টাকার রেফারেন্স বলা আছে যে বিধি 21 অনুযায়ী রপ্তানিকারক শখ দিতে হয় না রেয়াত না নিলে। আর 2020 সালে 8 নম্বর ব্যাখ্যা অনুযায়ী সেবা প্রদানকারীকে শখ দেওয়া লাগে না। তাহলে আপনারা কিন্তু অনেকে শখ দেন না। তাহলে এই যে ধারা 85 অনুযায়ী যদি আপনাকে এখন বলে 10,000 টাকা ফাইন, তাহলে কিন্তু আপনি দিতে বাধ্য। তাহলে এইগুলি হচ্ছে অনেক টেকনিক। কারণ আমি চাচ্ছি যে ইদানিং যেহেতু আমার ট্রেনিং বন্ধ ছিল, যদিও আমরা 21-22 তারিখে একটা ফ্রি ট্রেনিং আয়োজন করছি, 2 দিনের ডে লং। অনেকে হয়তো এখানে আসবে, প্রায় 50 জন পার্টিসিপেন্ট আসছে। তাহলে এরকম বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করবো। তাহলে আমিও আশা করি আপনার এই ভিডিওর নিচে এরকম বিভিন্ন টপিক্স নিয়ে প্রশ্ন করেন, ইনবক্সে করতে পারেন, করলে আমি এরকম প্রতিদিন এসে এসে উত্তর দেওয়ার চেষ্টা করবো। রাত্রে দেখে আরেকবার আসবো, আপনারা এই ভিডিওর নিচে ইয়া বলেন। এই যে এরকম যারা শুনেন, আসলে ট্যাক্স ফাইলে কিন্তু এরকম হয়। যেমন আমরা অনেকে কি করি যে জীবনের প্রথম ট্যাক্স ফাইলটা একটা নবীন শিক্ষার্থী বা মানে একেবারে প্রাথমিক স্তরে ট্যাক্সের কাজ করে এমন কর্মকর্তা কি করায় টাকা বাঁচানোর জন্য। কিন্তু আপনি জানেন আপনার প্রথম ট্যাক্স ফাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ট্যাক্স ফাইল করাতে গিয়ে এরকম হইতে পারে আপনার অনেক অ্যাসেট আছে, হ্যাঁ, আপনার ব্যাংকে টাকা আছে, এগুলি আপনি দেখাতে পারতেন, দেখালে প্রথম ট্যাক্স ফাইল কিন্তু এটা বৈধ হয়ে যেত, আপনার লিগেলি কিন্তু আছে। কিন্তু ওই আপনি 3,000 টাকা ফি দিবেন এই চিন্তা করে 500 টাকা বাঁচাতে গিয়ে কিন্তু আপনি কি করলেন, ওই 500 টাকা ট্যাক্স ফাইলটা করাইলেন, অত ফ্রি করাইলেন, কিন্তু উনি কি করলেন, আপনার অ্যাসেট গুলি দিল না। পরবর্তীতে কি আপনি কি করতে পারলেন, এই অ্যাসেট দেখাতে গেলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগছে। সেটা একটা আমি এরকম ঘটনা পাইছি। এক ভাই ট্যাক্স ফাইল 2 বছর করার পরে উনি তো বলছে যে নেন আমার ট্যাক্স ফাইল করে দেন, সব তথ্য গোপন করছে। আচ্ছা, বলতেছে ভাই আমার ফ্ল্যাটটা বিক্রি করবো।
একজন বলতেছে ভাই আমার বাড়ি বিক্রি করবো, আমাকে বাড়ি বিক্রি করবেন কিভাবে? আমার ওনার ট্যাক্স ফাইল দেখে ওনার ট্যাক্স ফাইলে তো বাড়িই নাই। তাহলে এই বাড়ি বিক্রি করতে গিয়ে খবর এসেছে যে ওনার কি একটা সম্পত্তি আছে। এরকম আমরা অনেক ট্যাক্স ফাইলে অনেক কিছু লুকাই, আসলে এগুলি ঠিক না, বুঝছেন? প্রথম ট্যাক্স ফাইলে আপনি যদি একটা ভালো লোক দিয়ে হয়তো 2000 টাকা বেশি যাবে, কিন্তু আপনি যদি ফাইলটা গুছিয়ে নিতে পারতেন তাহলে কি আপনি ভবিষ্যতে ঝামেলা মুক্ত থাকতে। ঠিক তেমনি ব্যাটের যারা অ্যাডভাইজার, যারা লাইসেন্স পেয়েছে, যারা মানে এনলিস্টেড অ্যাডভাইজার, তাদের তো যোগ্যতার একটা ব্যাপার আছে। আপনারা তো বোঝেন যে একটা লাইসেন্স নেওয়া, একটা লোক এটা স্টাডি করা, একটা চেম্বার চালানো, তাতে একটা খরচ আছে। এখন যত গুড় তত মিষ্টি, একজন ভালো অ্যাডভাইজার দিয়ে আপনি কাজ করাইলে তো একটু তো খরচ করতেই হবে, ঠিক না? কারণ আপনি কি শুধু রিটার্ন রাখা কি ব্যাটের কাজ? আপনি আমরা এই মজা মজা জিনিস পাই, অনেকে নাকি কম্পিউটার দোকান থেকে রিটার্ন দেয়, ওইটা আসলে কারো ইয়া না, যা যার এবিলিটি। 100 টাকা দিয়ে নাকি ব্যাটের রিটার্ন দেয়, তাহলে 100 টাকার ব্যাটের রিটার্নের সার্ভিস 100 টাকার মতোই হবে। তাহলে এই উচিত। কারণ আপনি ডাক্তারের কাছে যাইতে পারেন, আপনি এভার কেয়ার হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেন, আপনি স্কয়ার হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেন, আপনি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেন। আপনার কি ওই যে হার্টের থেকে সর্বরোগের ওষুধ, ওইখান থেকে ওষুধ কিন্তু কি ট্রিটমেন্ট করাতে পারেন। যাক, এটা যা যা ব্যক্তিগত ব্যাপার। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এরকম মাঝে মাঝে বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক পোস্টও থাকে, এগুলো ডিসকাস করা। আর আপনারা কিভাবে নেন সবাই ইয়া করেন, তাহলে কি আশা করি প্রতিদিন একবার বা দুইবার এসে কি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে এটা একটা জানালাম। যারা ট্রেডিং ব্যাট বিলোফেন্টি আছে কিন্তু এখনো রিটার্নে পারচেস করেন না, হ্যাঁ, বা ঠিকমতো দেখান না, তাহলে কি তারা কিন্তু একটু রিস্কে আছেন। তাহলে আশা করি এগুলি কি দেখানো উচিত। তাহলে সবাই ভালো থাকবেন। এর আগে কোনো টপিক্স নিয়ে আপনাদের আলোচনা করার ইয়া থাকলে বললেন, তাহলে আমরা কি এটা প্রতিদিন অন্তত একবার আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।